আমাদের আসলে যে লক্ষ্য ও মার্তা ছিল সেটার প্রাথমিক ধাপটা অর্জিত হয়েছে। গত 5ই আগস্ট আপনারা জানেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এবং শেখ হাসিনা পালানোর পরে আমাদের যে প্রাথমিক বিজয়ের যে প্রাথমিক ধাপ, সেই প্রাথমিক ধাপটা অর্জিত হয়েছে। এখন আমাদের পরবর্তীতে যে সেকেন্ডারি যে লক্ষ্যমাত্রাগুলো সেগুলো কি? এখন সেগুলো হচ্ছে আপনার সেগুলো সেগুলো বলার আগে আমরা বলবো যে আসলে কি কি ধরনের ড্যামেজ হয়েছে দেশে গত 15 বছরে। সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, একদলীয় শাসন কায়েম হয়েছে, অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এখন এগুলির সমাধান না করা পর্যন্ত, এই অন্যায়গুলোর বিচার না হওয়ার পর্যন্ত, এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা এই প্রাথমিক ধাপেই থাকবো, যে বিজয়ের প্রথম ধাপেই থাকবো। এখন আমাদের লক্ষ্যমাত্রা কি? লক্ষ্যমাত্রা হচ্ছে আইনের শাসন, যেন স্বৈরাচারী শাসন ব্যবস্থা আর প্রতিষ্ঠিত না হয়, যেন সকল নাগরিকের সমান অধিকার হয়, যেন মত প্রকাশের অধিকার হয়, যেন যেন পঞ্চদশ সংশোধনী এটা প্রত্যাহার করা হয়, যেন আর কোনো বিচারক এই আপনার প্রহসনমূলক বিচার করতে না পারে, যেন আর কোনো গুম খুন না হয়, যেন ব্যাংক লুট, ভূমি লুট, নদী লুট, প্রকল্প লুট এগুলো যেন না হয়, যেন রাস্তা থেকে তুলে নিয়ে কাউকে নিয়ে যায় বছরের পর বছর তার খোঁজ পাওয়া যায় না, এগুলো না হয়, যেন আয়নাঘর না হয়। এখন যদি ইউনূস সাহেব একা করবেন এটা ভাবলে ভুল হবে। আপনি প্রশ্ন করতে পারেন যে, বা প্রশ্ন করেছেন যে ডক্টর ইউনূসের কাছে আমরা কি চাই? আমি শুধু ইউনূস না, আমি সবার কাছে চাই, আমি আপনার কাছে চাই, আমি জোনাল ভাইয়ের কাছে চাই। আমরা সবাই মিলিত সরকার, এই সরকারটা কিন্তু আমাদের সরকার ভাই। কাজে ইউনূস সাহেব একা করবেন এটা ভাবলে কিন্তু ভুল হবে। আমি সবার কাছেই চাই, আমাদের সবার কিন্তু দায়িত্ব আছে। এবং আপনি যদি জিজ্ঞেস করেন, সবাইকে জিজ্ঞেস করেন, জোনাল ভাইয়ের মতো লোককে জিজ্ঞেস করেন বা গ্রামের ক্ষেত্রে জিজ্ঞেস করেন, সবাই একটা বাক্যে বলবেন যে আমরা শুধু স্বৈরাচারের পতনই চেয়েছি তা না, আমরা কিন্তু সিস্টেমেরও পরিবর্তন চাই। আপনি জিজ্ঞেস করেন রিকশাওয়ালাকে যে আপনি কি চান, তিনি বলবেন যে আমি আরেকজন হাসিনা চাই না। এই কারণে আমাদের আসলে সিস্টেমটার পরিবর্তন দরকার। কে ক্ষমতা এলো, কে ক্ষমতা এলো না এটা কিন্তু বড় কথা না। যেই জনগণের ভোটে ক্ষমতায় আসুক, আমাদের এই সিস্টেমটার পরিবর্তন দরকার। এজন্য আমাদের একটা ঐক্যমত্য দরকার। বাম, ডান, তারপরে যে যত দল আছে সব দলকে ঐক্যমত্য দরকার। এখন দেশটাকে আমরা কিভাবে চাই? আমি মনে করি যে বিদ্যমান এই সংবিধান রেখে আসলে কোনো মতেই দেশ পরিচালনা করা যায় না। কারণ সংবিধানের ভিতরেই কিন্তু এই প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। আজকে জয়নাল ভাই সংবিধান আমার চেয়ে অনেক ভালো জানেন। সংবিধানের 70 অনুচ্ছেদ, এটা তো আমরা চাই না। এটাতে প্রধানমন্ত্রীকে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা এভাবে, আমি বলতেছি না যে সংবিধানের সবকিছু খারাপ, ভালো কিছু রেখে যেগুলো সরকারকে স্বৈরাচারী করে ওটা বাদ দিতে হবে। আমরা চাই আমেরিকা সিস্টেমে যেমন হাউস অফ সিনেটে যেমন থাকে যে 100 জন, আমাদের 300 জন, এরকম 2 বছর পর পর নির্বাচন হবে 100 আসন করে 300টি আসনে। প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হবে আপনার, প্রেসিডেন্ট নির্বাচন হবে আলাদাভাবে। এরকম সম্মিলিতভাবে কিন্তু একটা ঐক্যমত্য দরকার। আমি জানি যে বিএনপি, জামাত বা অন্য দল আছে, কেউ 100% ঐক্যমত্য হবে না। কেউ 30%, কেউ 20%, কেউ 50%। না কেন, যতটুকুই মিল আছে এতটুকু করে আপনার এদেরকে একভাবে করে যে আমাদের আসলে মত মিলের জায়গাটা কতটুকু, এগুলো আমাদের করতে হবে। আর তা নাহলে আপনি দেখেন যে গত 15 বছরে হাসিনা বিভিন্ন প্রতিষ্ঠানকে এমন ভাবে দুর্বল করেছে। আপনি দেখেন যে একটা প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, বিচারকরা পালিয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পালিয়ে গেছে, পুলিশ পালিয়ে গেছে, রাজনীতিবিদরা তো পালাইছে, এমন আপনার দেখা যায়নি। কাজে এটা কিন্তু আমাদের জন্য একটা বড় শিক্ষা। এই শিক্ষাটা কিন্তু বিরোধী দলকে নিতে হবে। আপনি দেখেন একটু কথা বলি, এটা হয়তো বিএনপির অনেক ভাইরা রাগ করতে পারে, কিন্তু টিটু ভাই আমাদের কিন্তু বাস্তব কিন্তু বলতেই হবে আমাদেরকে। আমরা সাংবাদিক, আমরা কিন্তু রাজনীতিবিদ না। আমাদের অনবরত সত্য এবং অন্যায়ের বিরুদ্ধে বিচার বিভাগ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় আপনার চাঁদাবাজদের নাম আর দল বদলাইছে, কিন্তু এছাড়া কিছু বদলায় নাই, চাঁদাবাজিও থামে নাই। যারা 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 ঢাকা শহরের পাশাপাশি আছেন, আপনাদের এলাকার যে হকার আছে বা দোকানি আছে, পরিচয় থাকলে জিজ্ঞেস করতে পারেন যে লীগের জায়গায় দল, এটাই হলো পার্থক্য। দোকানপাট, পরিবহন, ব্যবসা কেন্দ্র সব জায়গায় শুধু সাইনবোর্ডটা বদলেছে, কিন্তু চাঁদাবাজি বদলায় নাই। ঠিক আছে, এখন যেমন বিএনপি চিন্তা করতেছে যে আমরা তো বিজয়ী হয়েই গেছি, মানে নির্বাচন হয় নাই, বাট আমরা তো নির্বাচন হলে তো আমরা তো জিতবই। এইসব করে কিছু, সবাই না, কিছু লোক যা শুরু করে দিয়েছে সেটা আওয়ামী লীগ সরকারের মতো মানে এত উচ্চ পর্যায়ে না হলেও কিন্তু একেবারে খারাপ অবস্থায় নাই। তো
আমার ধারণা হচ্ছে কি টিটু ভাই, আমার কাছে যতটুকু সংবাদ আছে, আমি যতটুকু জানলাম সেটা হচ্ছে এই গ্রাসরুটে, অর্থাৎ একদম প্রান্তিক লেভেলের হয়তো বিএনপির নেতা কর্মীদের উপরে কেন্দ্রীয় নেতাদের নিয়ন্ত্রণ থাকছে না, তারা নিয়ন্ত্রণ করতে না পারছে না না। সেটা বলতেছি। আমার মনে হয় যে বিএনপি তাড়াহুড়া নির্বাচন চায় এই কারণে, যে তাড়াতাড়ি চায়, যে হয়তো এরকম যে চাঁদাবাজি করতে গিয়ে নিজেদের মধ্যে একটা কোন্দল যদি হয়, আবার চাঁদাবাজি করতে গেলে যদি একটু যতই দিন যায় ততই যদি অজনপ্রিয় হয়ে যায়, এই কারণে আসলে সংবিধান যাই বলেন না কেন, একটা দল তো চায় আসলে যে ভোটে জিতে আমরা রাষ্ট্র পরিচালনা করবো, এটাই তো মূল কথা, তাই না? এখন এখন বিএনপি এই চাঁদাবাজি বন্ধ করতে পারতেছে না, এটা কিন্তু আওয়ামী লীগও পারে নাই। পারে নাই এই কারণে যে এই চাঁদাবাজরাই কিন্তু দলের রাস্তার মূল শক্তি, এবং এবং এরা কিন্তু লাভ না পেলে পার্টি করবে না, আর পার্টি না করলে লাঠি হাতে রাস্তায় নামবে না, প্রতিপক্ষের মাথা ফাটাবে না। এটা তো শহরের কথা বললাম, আপনি যে প্রত্যন্ত অঞ্চলের কথা বলেন, প্রত্যন্ত অঞ্চলে তো অবস্থা আরো কঠিন। বিজিএ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা এসবের কার্ডের আড়ালেও কিন্তু দুর্নীতি হয়। সস্তায় চাল দেবার কর্মসূচি, কাবিখা, বন্যায় ত্রাণ, এগুলো সবকিছুই কিন্তু সরাসরি চাঁদাবাজি না হলেও কিন্তু এগুলো কাছাকাছি, এবং এগুলো বন্ধ করতে না পারার বড় কারণ হচ্ছে এই জনগণ হিসাবে আমাদের কাছে অনিয়মে নিয়ম হয়ে গিয়েছে। আপনি যদি সরকারি অফিসে যান, যদি যাওয়ার পর দেখেন যে আপনার কাজ বিনা পয়সায় হয়ে যায়, আপনি কিন্তু অস্বস্তি ফিল করবেন, যেই সরকারি কাজ বিনা পয়সায় হয়ে গেল কোনো কারণ ছাড়াই, এটা কিন্তু আপনি ইয়ে করবেন না। তো এখন আমি 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 যেটা বলবো আর কি, যে আপনি দেখেন যে আমাদের যে শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রী তো আপনার মানে প্রতিটা ক্ষেত্রে কত পার্সেন্ট তা সবাই মোটামুটি সবাই জানে, তাই না? তো এখন এখন আমি বলতেছি এটা যে আপনারা যারা বিএনপি জামাত, যারা নিজেরা যত কিছুই করেন না কেন, যত কিছুই মানে যতই আপনাদের ভিতরে মতৈক্য বা মতানৈক্য থাকুক না কেন, আপনারা আসলে এমন পর্যায়ে যাবেন না যেটাতে আসলে আমাদের এই সরকার ডুবে যায়। আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে এই নরেন্দ্র মোদী তিনি বাইডেনের সঙ্গে আলাপ করেছেন এই বাংলাদেশের হিন্দু নির্যাতনের ব্যাপারে, যদিও এটা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু বলা হয়েছে যে বলা হয়নি, শুধু ইউক্রেন নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু পরে ভয়েস অফ আমেরিকা জানতে চেয়েছিল হোয়াইট হাউসের কাছে যে আসলে আলাপ হয়েছিল কিনা, তখন হোয়াইট হাউস বলছে হ্যাঁ, এই নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশ নিয়ে বাইডেনের সঙ্গে আলাপ হয়েছে, এবং নরেন্দ্র মোদী নিজেই বলেছেন যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। এখন টিটু ভাই, এখানে বলা হলো মোহাম্মদ ইউনূস ফোন করে মোদীকে বললো যে আপনারা তদন্ত কমিটি পাঠান, শুধু ফেসবুক ইউটিউবে নির্ভরশীল হবেন না, কিন্তু তিনি তদন্ত কমিটি পাঠাচ্ছেন না, ওদিকে প্রচার করতেছেন যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, এবং নরেন্দ্র মোদী বাইডেনকে এই হিন্দু নির্যাতনের কথা বলে তিনি এই হিন্দু নির্যাতনটাকে কিন্তু ইন্টারন্যাশনালাইজ করার চেষ্টা করতেছেন। তার মানে হচ্ছে কিন্তু আমি যতটুকু জানি, হয়তো জয়নুল ভাই আরো ভালো বলবে, এই হিন্দু নির্যাতনের যে বিষয়টি সে বলেছে, টুইট করেছে, সেটি আসলে সে বিষয়ে বাইডেনের সাথে তার কোনো আলোচনাই হয়নি। এখানে একটা প্রতারণার আশ্রয় নিয়েছে সে। না এখানে ভয়েস অফ আমেরিকাকে আমরা কতটুকু বিশ্বাস করতে পারি আমি জানি না। তারা বলেছে যে আপনার যে আলাপ হয়েছে, কিন্তু অতটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি নাই, এই কারণে আমরা কিন্তু স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে কিন্তু এটা আসেনি, এটা আসে নাই, বাট তারা ডিনাইও করে নাই। এখন যাই হোক, আমি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে মোদি কিন্তু থেমে থাকবে না, সে এটাকে ইন্টারন্যাশনালাইজ করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার চেষ্টা কিন্তু করেই যাবে। এই কারণে আমি বলতেছি যে ইউনূস সাহেবের কিন্তু কেউ নাই, সে কিন্তু রাজনীতিবিদ না। ইউনূস সাহেব কিন্তু রাজনীতিবিদ না, সে তার ভিন্ন কাজ আছে, সে শুধু আমাদের মঙ্গলের জন্য, এই দেশের ভালোর জন্য, ছাত্রদের অনুরোধে তিনি ক্ষমতায় এসেছেন। এই কারণে আমরা ইউনূস সাহেবকে সর্বত সহায়তা দিয়ে যাব। আপনি বিএনপি হন, আপনি জামাত হন, একটা জিনিস মনে রাখবেন, যদি হাসিনা আবার আসে আপনাদের কি পরিণতি হবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপিকে বলবো যে হাসিনা যদি না যেত, তাহলে আপনারা এই আগামী 5 বছরে, ইলেকশনের মাত্র 3-4 মাস গেছে, আরো 4 বছর 10 মাসে আপনারা কতবার জেলে যেতেন ভাই? অনেকবার জেলে যেতেন। কাজেই এখন যে হাসিনা চলে গিয়েছে, আমরা এমন সিচুয়েশন করব না যেটা ইউনূস সাহেবের জন্য ক্ষতির কারণে, কিন্তু ভারত কিন্তু সেটাই চায়। আপনি দেখেন ইউনূস সাহেবের কিন্তু ছাত্র নাই, রাজপথে শক্তি নাই, ইউনূস সাহেবের শক্তি হচ্ছে সাধারণ জনগণ। কাজেই আপনারা যদি ইউনূস সাহেবের পিছন থেকে সরে যান, তাহলে ইউনূস সাহেব কিন্তু পুলিশকে ব্যবহার করতে পারবে না, কারণ পুলিশ আর রাস্তায় নামবে না, কারোর জন্যই না, সেনাবাহিনী নামবে না। কাজেই আপনাদের যতই বিভেদ থাকুক না কেন, আপনারা ইউনূস সাহেবের কাছ থেকে দূরে সরে যাবেন, ইউনূস সাহেবকে সাপোর্ট দিতে থাকবেন, এটাই আমাদের চাওয়া। আর শেষ পর্যন্ত একটা কথা বলি, মানে শেষ সময়ে, যে বিএনপি কতটা কঠোর হবে আমার জানা নাই, কিন্তু বিএনপি কে কঠোর হতেই হবে আমি মনে করি। যদি 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 বিএনপি ভুল করে এবং জামাত ভুল করে, তাহলে কিন্তু আবার সেই পতিত হাসিনা ফিরে আসবে ভারতের ষড়যন্ত্রে। আর যদি একবার হাসিনা ফিরে আসে, তাহলে টিটু ভাই কত লাশ পড়বে
আপনিও জানেন, আমিও জানি, এবং আমরা ভালো করেই জানি যে কার কার হেলিকপ্টার কোথায় আছে, কার কার সেকেন্ড হোমও কোথায় আছে, তা জানি। কিন্তু আমরা এও জানি যে তারা সেই হেলিকপ্টারে উঠতে পারে নাই, এই সেকেন্ড হোমেও যেতে পারে নাই, সব ধরা পড়তেছে। বিএনপির অবস্থাও সেরকমই হবে, এটাই হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা। ধন্যবাদ।